রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি, জড়িত ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি, জানিয়েছে ডিবি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে ইসিতে আসিফ মাহমুদ। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ, নিবন্ধন ছাড়ালো 15 লাখের বেশি। ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট। এবং স্বামীর সঙ্গে তর্ক, বাস চালককে অফিসে ডেকে পেটালেন সার্কেল এসপি। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। জানেন, ভিকটিমকে গুলি করা এজার নাম পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়া নিয়ে নিজের দল এনসিপির মধ্যেও শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হতাশাজনক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন, তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের সময়ে, সেগুলো আবারও দেখা যাচ্ছে, সেগুলো আবারও মাথা চেড়ে দিয়ে উঠছে। আমরা বাংলাদেশে সবসময়ই দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি, কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এই ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না এবং আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল, সেই উৎসাহেও ভাটা পড়েছে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বাইরে থেকে ডাকযোগে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000 ভোটার। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবার পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে এই সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সোমবার রাত 12টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মোট 15,33,682 জন ভোটার এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। 18 নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। বিশ্বের 148টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পান। কার্যক্রমে পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 12,81,434 জন এবং নারী ভোটার 2,52,246 জন।
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবারের চেয়ে আজ একদিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। সকাল জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 14.8 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল 76%। এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 6 থেকে 8 কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। এর আগে সোমবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 16.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির অন্তত 10 থেকে 12 জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা চালান ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা। এ সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদার সহ 10 থেকে 12 জন বিএনপির সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। ভুক্তভোগীরা জানান, যারা তাদের বাড়িঘরে লুটপাট ও হামলা চালিয়েছেন তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন। ফেনী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে দায়িত্বরত পুলিশ সদস্যের হাততালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার ঘোষণা দিলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তিনিও হাততালিতে অংশ নেন। দেখা গেছে, মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার ঘোষণা শুনে ওই পুলিশ সদস্য উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিজেও হাততালিতে অংশ নেন। পরে আবার হাততালি বন্ধ করে জিভে কামড় দিতে দেখা গেছে। এই বিষয়ে জানতে চাইলে পুলিশ কনস্টেবল সারওয়ার হোসেন বলেন, মনের অজান্তে তালির ঘটনাটি ঘটেছে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়েছি। বিষয়টিকে ফেসবুকে ছড়িয়ে দেয়া দুঃখজনক। নওগাঁয় সিটবিহীন টিকিটে স্বামীর বাস যাত্রাকে কেন্দ্র করে তর্কের জেরে এক বাসের চালককে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনের বিরুদ্ধে। রোববার রাত 10:30টার দিকে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সাপাহার সার্কেল অফিসে এ ঘটনা ঘটে। এর আগে ওই দিন সকাল 9:30টায় সাপাহার থেকে রাজশাহীগামী হিমাচল পরিবহনে ধানসুরা যাওয়ার পথে বাস চালক ও সুপারভাইজারের সঙ্গে তর্কে জড়ান শ্যামলী রানী বর্মনের স্বামী জয়ন্ত বর্মন। ওই বাস পুনরায় সাপাহারে ফিরলে চালককে বাস স্ট্যান্ড থেকে অফিসে ডেকে নেন শ্যামলী রানী বর্মন। সেখানে পৌঁছানোর পর তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে বাস চালক বাদলের পেটে প্রথমেই সজোরে লাথি দেন শ্যামলী। বেধড়ক পেটাতে শুরু করেন তার স্বামী জয়ন্ত বর্মনও। এরপর শ্যামলী রানী বর্মনের নির্দেশে তার দেহরক্ষী আনন্দ বর্মন পাইপ দিয়ে চালককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। ভুক্তভোগী বাস চালক বাদল বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন।
ওনার বডিগার্ড আমাকে নিয়ে যায়, শ্যামল ইরানের বডিগার্ড আমাকে তার সাপার থেকে 0 পয়েন্ট থেকে নিয়ে গাড়ির থেকে নামার সাথে সাথে নিয়ে যায়, আমাকে তুলে সার্কেল অফিসে আমাকে নিয়ে যে গরু পিটানোর মতন পিটিয়েছে SS পাইপ দিয়ে। ওনার স্বামী লাথি ঘুষি, শ্যামল ইরানির থাপড়ি চর আমাকে এইভাবে টর্চারিং করেছে খুব। যখন টিকিটের যাত্রী যখন আসে তখন আমি বলি যে বড় ভাই সিটটা ছেড়ে দিতে হবে, আমার টিকিটের যাত্রী এসছে, সিটটা ছেড়ে দিন। এই কথাটা বললো আমার অপরাধ। এই কথা বলার পরে ভাই সিটটা ছেড়ে দিয়ে এসে মেলা রকম 2-3টা কথাবার্তা বললো। একটা গাড়ির সঙ্গে একটা যাত্রী নিয়ে বসা নিয়ে গন্ডগোল ছিল, সেটা হঠাৎ করে কালকে রাত্রে 10টা 11টার দিকে আমার স্টাফ বাদল এবং ওই আমার ড্রাইভার হচ্ছে রিপন, এরা আমার কাছে টিপ দেয়, রিং দেয় যে ভাই আমাকে সহ গাড়ির কাগজপত্র সহ সার্কেল SP একজন মহিলা উনি ডাকতেছে। তেমন কী ব্যাপার, কী ফাংশন? তো বললো যে একটা যাত্রী বসা নিয়ে ওনার একজন রিলেটিভ ছিল, তার সঙ্গে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে। এভাবে আমি বললাম ঠিক আছে, তাহলে ওনার নাম্বার দিয়ে আমি কথা বলি। তারপরে আমি ওনার নাম্বার দিল, আমি ওনার সঙ্গে কথা বললাম। আমি বললাম যে ম্যাডাম কি খবর এটার ব্যাপার? তো বলছে যে ওনাকে পাঠান, উনি খারাপ ব্যবহার করেছে। তা বললাম ঠিক আছে যাক। আমি পাঠানোর পরে আধা ঘন্টা পরেই আমাকে বাদল রিং দিল যে আমাকে প্রচণ্ড মেরেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের মতে ভেনেজুয়েলার তেল উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে। প্রায় 2 দশক আগে মার্কিন নেতৃত্বাধীন জ্বালানি কার্যক্রমে নিয়ন্ত্রণ নেয় ভেনেজুয়েলার প্রশাসন, কিন্তু এখন আবার শীর্ষস্থানীয় মার্কিন তেল কোম্পানিগুলোকে দক্ষিণ আফ্রিকার দেশটিতে ফিরিয়ে আনতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানি এক্সন মোবিল, কনকো ফিলিপস এবং শেভরন মাদুরোর ক্ষমতাচ্যুতির বিষয়ে প্রশাসনের সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি। বিষয়টি সম্পর্কে পরিচিত 4টি তেল শিল্পের নির্বাহীর মতে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে তিনি এরই মধ্যে সব মার্কিন তেল কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন বৈঠকগুলো ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানের নির্বাহীরা যোগ দেবেন এবং তেল কোম্পানিগুলো ব্যক্তিগতভাবে নাকি সম্মিলিতভাবে যোগ দেবে তা এখনও স্পষ্ট নয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। স্কটিশ জায়ান্ট সেল্টিক মাত্র 33 দিনের মাথায় প্রধান কোচ উইলফ্রিড ন্যান্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। শনিবার গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে ঘরের মাঠে 3-1 গোলে হারের পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ম্যানেজার উইলফ্রিড ন্যান্সির সঙ্গে তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। ন্যান্সির সঙ্গে সঙ্গে তার সহকারী কোচ কামে আম্পাদু, জুলস গুগা ও ম্যাক্সিম শালিয়েরও ক্লাব ছাড়ছেন। এছাড়া ফুটবল অপারেশনস প্রধান পল টিসডেলও তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ন্যান্সি সদ্যই যুক্তরাষ্ট্রের MLS ক্লাব কলম্বাস ক্রু ছেড়ে সেল্টিকের দায়িত্ব নিয়েছিলেন। তবে তার কোচিংয়ে সেল্টিক 8 ম্যাচের মধ্যে 6টিতেই হারে, যার মধ্যে প্রথম 4 ম্যাচেই পরাজয় ছিল। এমনকি একটি লিগ কাপ ফাইনালেও দলকে হারতে হয়। তার শেষ ম্যাচটি ছিল স্কটিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, ওল্ড ফার্ম ডার্বি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রেঞ্জার্সের কাছে ঘরের মাঠে 3-1 গোলে পরাজিত হয় সেল্টিক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি জড়িত ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি, জানিয়েছে ডিবি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে ইসিতে আসিফ মাহমুদ। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ, নিবন্ধন ছাড়ালো 15 লাখের বেশি। ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা লুটপাট।
এবং স্বামীর সঙ্গে তর্ক, বাস চালককে অফিসে ডেকে পেটালেন সার্কেল এসপি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।